এনটিএ নেট এবং সেট বাংলা সাহিত্যের সমগ্র ইউনিটের উপর আমাদের প্রশ্ন আলোচনা চলছে। অলরেডি 800 প্রশ্ন আলোচনা হয়ে গিয়েছে। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিংক এবং ফার্স্ট কমেন্টে দেওয়া লিংক থেকে অবশ্যই এই আগের যে 800 প্রশ্ন সেগুলো দেখে নিতে পারো। আজ আমরা 900 প্রশ্ন কমপ্লিট করতে চলেছি, যে প্রশ্নগুলো তোমাদের সামনে নেট এবং কয়েকদিন পর যে সেট পরীক্ষা আছে আশা করি উভয় ক্ষেত্রেই কাজে আসবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, আমাকে ফুলের সমস্ত ব্যথা ভুলিয়ে দিক। সুভাষ মুখোপাধ্যায়ের পাথরের ফুল কবিতায় যা এই ব্যথা ভুলিয়ে দেবে বলে মনে করেন তা হলো কোন জিনিসটি কবিকে এই ফুলের সমস্ত ব্যথা ভুলিয়ে দেবে? ভালোবাসার ফেনাগুলি, স্তূপাকার ফুল, জল মাটি হাওয়া, নাকি আগুনের রমণীয় ফুল? কি সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হলো, আচ্ছা আমি উত্তর বলার আগে তোমরা অবশ্যই উত্তরগুলো কাউন্ট করতে থাকবে। এই 100টি প্রশ্নের মধ্যে প্রতিটা সেটে তোমাদের কতগুলো করে ঠিক হচ্ছে তোমরা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা আইডেন্টিফাই করতে পারবে যে আমি এতগুলো পর্যন্ত ঠিক করতে পারি, নিজের মধ্যে একটা পজিটিভনেস তৈরি হবে। ঠিক আছে, তো উত্তর বলার আগে তোমরা অবশ্যই নিজেরা উত্তরগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবে। চলো তাহলে এখানে উত্তর দাঁড়াচ্ছে আগুনের একটি রমণীয় ফুল কি আমাকে ফুলের সমস্ত ব্যথা ভুলিয়ে দিক। কবিতাটি মুখস্থ থাকলে তোমরা এটা পেরে যাবে। আগুনের একটি রমণীয় ফুল কি আমাকে ফুলের সমস্ত ব্যথা ভুলিয়ে দিক। পরবর্তী প্রশ্ন দেখো, নিচে নবজাতক কাব্যগ্রন্থের কয়েকটি কবিতার নাম দেওয়া হলো। কি কি দেওয়া হয়েছে? আহ্বান, সন্ধ্যা, প্রায়শ্চিত্ত, বুদ্ধভক্তি এবং জবাবদিহি। প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি কবিতায় যুদ্ধের প্রসঙ্গ আছে সেটি হলো কোন কবিতাগুলোতে? এই 5টির মধ্যে কোন কবিতাগুলোতে যুদ্ধের প্রসঙ্গ আছে? সঠিক উত্তর হলো অপশন খ, অর্থাৎ আহ্বান, প্রায়শ্চিত্ত এবং বুদ্ধভক্তি, এই 3টি কবিতায় যুদ্ধের প্রসঙ্গ আছে। আমি বারে বারে বলেছি যে হেডিং অবশ্যই পড়বে প্রশ্নের, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। হেডিং পড়বে তারপরে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন, নিচে ছান্দসিক প্রবোধচন্দ্র সেনের কয়েকটি ছন্দ বিষয়ক বইয়ের উল্লেখ করা হলো। ক্রম সাজাও, ক্রম অনুসারে সাজাতে দিয়েছে তোমাকে, সাল অনুযায়ী কোনটি উনি আগে লিখেছেন কোনটি পরে লিখেছেন সেই অনুযায়ী তোমাকে সাজাতে হবে। সঠিক উত্তর দাঁড়াচ্ছে অপশন গ, অর্থাৎ বাংলা ছন্দে রবীন্দ্রনাথের গান, তারপর ছন্দগুরু রবীন্দ্রনাথ, তারপর ছন্দ পরিক্রমা, তারপর ছন্দ জিজ্ঞাসা এবং শেষে হচ্ছে ছন্দ সোপান। সঠিক উত্তর অপশন গ। কি কি হচ্ছে? বাংলা ছন্দে রবীন্দ্রনাথের গান, ছন্দগুরু রবীন্দ্রনাথ, ছন্দ পরিক্রমা, ছন্দ জিজ্ঞাসা এবং ছন্দ সোপান। এটা সাল অনুযায়ী সাজানো। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু ইউনিট 10 থেকেও আসে। এর আগেও বলেছি অন্যান্য সেটগুলোতে যে তোমাকে আলংকারিকদের নাম তুলে দিতে পারে বা সময়কাল দিয়ে দিতে পারে মেলানোর জন্য, বা তাদের গ্রন্থের নাম দিয়ে দিতে পারে আগে পরে সাজানোর জন্য। সেগুলো কিন্তু পুরোটাই সাল অনুযায়ী সাজানো হবে। নেক্সট, কর্মজীবনের সেই বিচিত্রের ডাক পড়েছে। কর্মজীবনের সেই বিচিত্রের ডাক পড়েছে। রবীন্দ্রনাথের চিত্রাকাব্যে কোন কবিতা সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে? কোন কবিতা সম্পর্কে? এবারে ফিরাও মোড়ে, এবারে ফিরাও মোড়ে কবিতা সম্পর্কে। অপু পাঠশালায় বসে যে বই পড়ছিল, অপু পথের পাঁচালী উপন্যাসে অপু পাঠশালায় বসে যে বই পড়ছিল কোন বই? শিশুবোধক, শিশুবোধক বই পড়ছিল। নেক্সট প্রশ্ন, কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ উপরিউক্ত দৃষ্টান্তটি কোন সমাসের অন্তর্গত? বিপরীত অব্যয়ীভাব, সম্মুখ অব্যয়ীভাব, ক্ষুদ্রত অব্যয়ীভাব, নাকি সীমা ও ব্যাপ্তি অব্যয়ীভাব? কোনটি হবে সঠিক উত্তর? সীমা ও ব্যাপ্তি অব্যয়ীভাব, সীমা ও ব্যাপ্তি অব্যয়ীভাব। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথের ছন্দ গ্রন্থে উদ্ধৃত টাটকা মাছ জুটল না তো শুটকি দেখো চেখে, এই পংক্তিটিতে ছন্দ ও মাত্রা সংখ্যা হলো। এই ছন্দটিতে টাটকা মাছ জুটল না তো শুটকি দেখো চেখে, এর মধ্যে যে যে মাত্রাগুলি আছে তার বিভাজন, দল বিভাজন কিরকম ভাবে হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। আর এটিও বলতে হবে যে এটি কোন ছন্দ, কলাবৃত্ত, দলবৃত্ত, মিশ্রবৃত্ত নাকি প্রত্ন কলাবৃত্ত। তোমরা নির্ণয় করো তারপরে উত্তর দেখবে। সঠিক উত্তর হলো এখানে মিশ্রবৃত্ত, 4-4-4-2, এই বিভাজন হবে মিশ্রবৃত্ত 4-4-4-2।
নেক্সট প্রশ্ন, হুতুম প্যাঁচা নকশা উপন্যাসে এবার ঢাকার বীরকৃষ্ণ দাই বারোয়ারির অধ্যক্ষ হয়েছিলেন। সেই সূত্রে দায়িত্ব এসে পড়ে কানহাই ধন দত্তের ওপর। এই উপলক্ষে কানহাই ধন দত্ত যেখানে যেতে হয়েছিল, কোথায় যেতে হয়েছিল? নুড়িঘাটা লেন, গোপাল মল্লিক লেন, দোকান নাকি ব্রাহ্মণ ডাকতে? কোথায় যেতে হয়েছিল কানাই ধন দত্তকে? নুড়িঘাটা লেনে যেতে হয়েছিল, নুড়িঘাটা লেনে। নেক্সট প্রশ্ন, প্রাগাধুনিক বাংলা সাহিত্য থেকে নিচে প্রথম তালিকায় কয়েকটি উদ্ধৃতি এবং দ্বিতীয় তালিকায় কয়েকটি কাব্যের নাম দেওয়া হলো, সামঞ্জস্য বিধান করো। কি কি দেওয়া হচ্ছে দেখো, প্রাগাধুনিক সাহিত্য থেকে দস্যু কেনারামের পালা থেকে লাইন আছে, শ্রী চৈতন্য ভাগবত থেকে আছে, কাশিদাসী মহাভারত থেকে আছে এবং পদ্মাবতী থেকে আছে। তোমাকে চিহ্নিত করতে হবে কোথা থেকে নেওয়া হয়েছে। জল বিনা যেন হয় মৎস্যের জীবন, জল বিনা যেন হয় মৎস্যের জীবন, এটি হচ্ছে চৈতন্য ভাগবত থেকে নেওয়া। নিষ্ফল নরক কর্ম সংসার ভরমে, এটি হচ্ছে পদ্মাবতী থেকে নেওয়া। নেক্সট, তোরা নাহি শুনে দেখো ধর্মের কাহিনী, তোরা নাহি শুনে দেখো ধর্মের কাহিনী, এই লাইনটি খুবই পরিচিত লাইন, দস্যু কেনারামের পালা থেকে নেওয়া হয়েছে এটি। আর লাস্ট আসছে, স্ত্রীলোকেতে জানে স্ত্রীলোকের যে বেদন, এটি হলো কাশিদাসী মহাভারত থেকে। তাহলে সঠিক উত্তর দাঁড়ালো অপশন ক, সঠিক উত্তর অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো, অচলায়তন নাটকে পঞ্চকের গাওয়া কয়েকটি গানের প্রথম পংক্তি দেওয়া হলো, এর মধ্যে থেকে পঞ্চকের গাওয়া গান কোনটি তোমাকে চিহ্নিত করতে হবে। ওরে 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 আমার মন মেতেছে, এটা পঞ্চকের গান। সকল জনম ভরে ও মোর দরদিয়া, এটিও পঞ্চকের গান। নেক্সট আসছে, এই মৌমাছিদের ঘর ছাড়া কে করেছে রে, এটিও পঞ্চকের গান। নেক্সট, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, আর সবশেষে আমি যে সব নিতে চাই সব নিতে ধাই রে। তাহলে এই যে লাইনগুলি পেলাম, দেখো প্রথম পংক্তি দেওয়া হয়েছে গানের, প্রতিটা গানই পঞ্চকের আছে অচলায়তন নাটক থেকে। তাহলে এখানে উত্তর আমরা পাচ্ছি সবগুলি শুদ্ধ। নেক্সট প্রশ্ন দেখো, নিচে উজ্জ্বল নীলমণি অবলম্বনে কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে, সঠিক নির্বাচন করো। বিপ্রলম্ভ শৃঙ্গার হচ্ছে সম্ভোগের বিঘ্নকারক, তাই কি? বিপ্রলম্ভ শৃঙ্গার কি সম্ভোগের বিঘ্নকারক? নেক্সট, সমঞ্জস পূর্বরাগ স্বকীয়া নায়িকার ক্ষেত্রে প্রযোজ্য। শ্রবণজাত পূর্বরাগ সর্বমোট 4টি উৎস থেকে জাত হয়, শ্রবণজাত পূর্বরাগ সর্বমোট 4টি উৎস থেকে জাত হয়। অভিসারের সর্বমোট প্রকার হচ্ছে 8টি, আর শেষে আসছে নায়িকা ভেদে মুগ্ধা নায়িকার কোনো ভেদ হয়নি। তাহলে এখানে সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে, নায়িকার ক্ষেত্রে মুগ্ধা নায়িকার কোনো ভেদ দেখানো হয়নি, তাই কি? মুগ্ধা নায়িকার কোনো ভেদ দেখানো হয়নি নায়িকা ভেদে, এটা ভুল, একদম সম্পূর্ণ ভুল। ওপরে দেখো অভিসারের সর্বমোট প্রকার 8টি, এটা ঠিক। শ্রবণজাত পূর্বরাগ সর্বমোট 4টি উৎস থেকে জাত হয়, এটা ঠিক। তাহলে এখানে সঠিক উত্তর কি পেলাম? সঠিক উত্তর পেলাম অপশন খ, গ এবং ঘ, এই তিনটি ঠিক, ক আর উমা ভুল। নেক্সট প্রশ্ন, প্রথম প্রতিশ্রুতি উপন্যাস থেকে কয়েকজন প্রথম তালিকায় বক্তা এবং দ্বিতীয় তালিকায় তাদের উক্তি দেওয়া হয়েছে, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এলোকেশী, ভাবিনী, সারদা এবং শশী তারার 4টি বক্তব্য দেওয়া হয়েছে। তোমরা আগে নিজে চেষ্টা করো, তারপর উত্তর দেখবে। এখানে আমাকে আর তুমি ধর্ম দেখাতে এসো না, আমাকে আর তুমি ধর্ম দেখাতে এসো না, এটা বলেছে কে? সারদা, সারদা বলেছে। টাটকাটি রইল ধামাচাপা দেওয়া আর শুকনো বাসিটার মন সন্তোষ করে থাকার জুলুম, এটি বলেছে শশী তারা। শশী তারা বলেছে টাটকাটি রইল ধামা চাপা দেওয়া আর শুকনো বাসিটার মন সন্তোষ করে থাকার জুলুম। নেক্সট আসছে, চিরদিনই তো শুনে আসছি তিনি গুণের গুণমণি, চিরদিনই তো শুনে আসছি তিনি গুণের গুণমণি, ওটা বলেছে ভাবিনী। আর শেষে আসছে, বিদ্যাবতী লীলাবতী বলি চুরি ডাকাতির চেয়ে কমটাই বা কি হলো তাহলে, এটা বলেছে এলোকেশী। ঠিক আছে, এটা বলছে এলোকেশী। ঠিক আছে, তাহলে উত্তর আসছে অপশন খ। কার কার ঠিক হয়েছে এটা বলো দেখি। এই উত্তর আসছে অপশন খ। আচ্ছা, এখানে একটা তোমরা কথা বলো, শশী তারার এই যে উক্তিটি, টাটকাটি রইল ধামা চাপা দেওয়া আর শুকনো বাসিটার মন সন্তোষ করে থাকার জুলুম, শশী তারা এই কথাটি কাকে বলেছে? কাকে উদ্দেশ্য করে নয়, আমি বলেছি কাকে বলেছে।
কাকে বলেছে, প্রশ্ন বুঝবে আগে যে কাকে বলা হয়েছে আর কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। উদ্দেশ্য করে অর্থাৎ আমি কাকে মিনিং করতে চাইছি, কাকে মিন করতে চাইছি, আর কাকে বলছি মানে আমি সরাসরি কাকে সেই কথাটি বলছি, দুটোর মধ্যে ফারাক আছে। তাহলে আমি এখানে প্রশ্নটা করেছি এই কথাটি শশীতারা কাকে বলছেন। ঠিক আছে, উত্তর করো এই দাগ নম্বর দিয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শনের পত্র সূচনা রচনাটি অবলম্বনে কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। তোমাকে প্রথম যে লাইনটি বলছে, সুশিক্ষিত বাঙালি বাংলা লিখতে চান না বলেই সুশিক্ষিত বাঙালি বাংলা পড়তে চান না, এই কারণেই ভাষার দুরবস্থা ঘনিয়েছে। ঠিক একথা উনি বলেছেন, তাই তো? নেক্সট আসছে, বঙ্গদর্শন পত্রিকাকে সুশিক্ষিত বাঙালির পাঠযোগ্য করে তোলা বঙ্কিমচন্দ্রের প্রধানতম উদ্দেশ্য। বঙ্কিমচন্দ্র বলছেন যে সুশিক্ষিত বাঙালির পাঠযোগ্য করে তোলা উদ্দেশ্য, তার কারণ হিসাবে বলেছেন যে যে যা সুশিক্ষিত বাঙালি পড়ে তা যারা বুঝতে পারে না তারাও পড়তে চেষ্টা করে, পড়তে প্রয়াস পায় তারা। তো সেই উদ্দেশ্যে উনি বলছেন যে সুশিক্ষিত বাঙালির পাঠযোগ্য করে তোলার চেষ্টা করব, যে সুশিক্ষিতরা পড়লে তাহলে যারা বুঝতে পারে না তারাও পড়তে চেষ্টা করবে, সুতরাং এটাও সত্য। নেক্সট আসছে, বাংলায় জ্ঞানের বিস্তার ঘটাবার মতো পাঠোপযোগী পত্রিকার অভাব দূর করা বঙ্গদর্শন পত্রিকার অন্যতম ঘোষিত উদ্দেশ্য ছিল। বাংলায় জ্ঞানের বিস্তার ঘটাবার মতো যে পাঠোপযোগী পত্রিকার অভাব, সেই অভাব দূরীকরণ বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন পত্রিকার আরেকটি উদ্দেশ্য ছিল, এটিও ঠিক। তাহলে সঠিক উত্তর দাঁড়ালো তিনটিই ঠিক, তাই না? ক, খ এবং গ তিনটিই ঠিক। নেক্সট প্রশ্ন, নীরব শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? নীরব শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে বলো। এখানে তোমরা ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করো, তারপরে উত্তরটা দেখো। সঠিক উত্তর হলো নি বিসর্গ অর্থাৎ নি যুক্ত রব, নীরব, নি যুক্ত রব, নীরব। হুতুম প্যাঁচা নকশা উপন্যাসের ভূত নাবানো পরিচ্ছেদের আগে যে পরিচ্ছেদ আছে, ভূত নাবানো যে পরিচ্ছেদ, হুতুম প্যাঁচা নকশার যতগুলি পরিচ্ছেদ আছে তার মধ্যে ভূত নাবানো পরিচ্ছেদের আগের পরিচ্ছেদের নাম কি? সঠিক উত্তর হোসেন খা, সঠিক উত্তর হোসেন খা। আচ্ছা তোমরা আমাকে বলো, হুতুম প্যাঁচার নকশার যে আমরা দুটো ভাগ পাই, তাই না? প্রতিটা ভাগে, প্রথম এবং দ্বিতীয় ভাগ দুটো ভাগে মোট কটি পরিচ্ছেদ আছে? ভাগ করে বলবে, প্রথম ভাগে কটি এবং দ্বিতীয় ভাগে কটি, মোট কটি পরিচ্ছেদ আছে, কয়টি পরিচ্ছেদ আছে। ঠিক আছে, এটা হলো এই দাগ নম্বর দিয়ে কোশ্চেন নাম্বার 815 দিয়ে তোমরা এই উত্তরটি লিখবে। নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া মন্তব্য যুক্তি শুদ্ধতা বিচার। মন্তব্য কি বলা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই গদ্য ছন্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই গদ্য ছন্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। যুক্তি হিসাবে বলা হচ্ছে কারণ তিনি অবনীন্দ্রনাথকে গদ্য ছন্দে লিখতে অনুরোধ করলে তিনি রাজি হয়েছিলেন কিন্তু লেখেননি। তিনি অবনীন্দ্রনাথকে গদ্য ছন্দে লিখতে অনুরোধ করলে তিনি রাজি হয়েছিলেন কিন্তু লেখেননি। তাই কি রবীন্দ্রনাথ গদ্য ছন্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, কিন্তু অনুরোধ তিনি কাকে করেছিলেন? অবনীন্দ্রনাথকে নাকি সত্যেন্দ্রনাথকে? সত্যেন্দ্রনাথকে অনুরোধ করেছিলেন, তাই না? তাহলে মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ। নেক্সট প্রশ্ন, তিতাস একটি নদীর নাম উপন্যাসে উল্লেখিত কিছু গানের পংক্তি নিচে দেওয়া হলো, এগুলোকে ক্রমানুসারে সাজাও। আমরা জানি যে তিতাস একটি নদীর নাম উপন্যাসে প্রচুর সংখ্যক গান আছে। এই গানগুলো মনে রাখার একমাত্র উপায় হলো গানগুলোকে তোমাকে একটা ছকে সাজিয়ে নিতে হবে। যে মাস্টার নোটটা তুমি তৈরি করবে সেই নোটটাতে পরপর সাজিয়ে নিতে হবে তোমাকে। তো যাদের কাছে আমাদের নোট আছে তারা জানো যে নোটে সুন্দর করে সাজানো আছে পরপর কোশ্চেন যে গানগুলো। তো এখানে গানগুলোকে আমাদের কি বলেছে, ক্রমানুসারে সাজাতে হবে। ক্রমানুসারে সাজালে আমরা কি পাবো? সঠিক উত্তর পাবো অপশন খ, অর্থাৎ আছে মানুষ গো সই আছে মানুষ গৌর চাঁদের ঘরে, এটা 1 নম্বর। তারপর আসছে 1 পয়সার তেল হইলে 3 বাতি জ্বালায়। তারপর হচ্ছে আর দিন উঠে রে চন্দ পূবে আর পশ্চিমে। নেক্সট, বাছা তুমি রণে যাইও না চৌদিকে কাফিরের দেশ। আর সবশেষে হচ্ছে ও চাঁদ গৌরামার শঙ্খসারি, ও চাঁদ গৌরামার সিথির সিন্দুর চুল বাঁধা দড়ি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর দাঁড়াচ্ছে অপশন খ। পরবর্তী প্রশ্ন, নিচে যে চরণে
পয়ারের শোষণ শক্তি বর্তমান, পয়ারের শোষণ শক্তি বর্তমান নিচে এই চারটি চরণের মধ্যে কোনটি? তোমরা আগে ভিডিওটা পজ করে দেখো, তারপরে উত্তর দেখবে। উত্তর হলো জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, এই লাইনটিতে শোষণ শক্তি আছে, পয়ারের শোষণ শক্তি বর্তমান। নেক্সট প্রশ্ন, আমরা হলে মুড়ো মুড়ি, নারকেল মুড়ি ও ঠনঠনে নিমকিতে দোরস্ত করতাম। আমরা হলে মুড়ো মুড়ি, নারকেল মুড়ি ও ঠনঠনে নিমকিতে দোরস্ত করতাম। এটি হুতুম প্যাঁচা নকশা উপন্যাসের যে অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তোমরা মনে করো কে বলেছে এই কথাটি, এই কথাটি কে বলেছে মনে করলেই অধ্যায়ের নাম মনে পড়ে যাবে। সঠিক উত্তর হলো টেকচাঁদের পিসি, সঠিক উত্তর টেকচাঁদের পিসি। নেক্সট, শ্রীকান্ত উপন্যাসে শ্রীকান্তর নীরুদিদির মৃত্যু মনে পড়েছে যে অধ্যায়ে, নীরুদিদির মৃত্যু এই ঘটনাটি মনে পড়েছে শ্রীকান্তের যে অধ্যায়ে, যততম অধ্যায়ে, 8 নম্বর অধ্যায়ে মনে পড়েছে। নেক্সট প্রশ্ন, নিচে যে শব্দটির পুল্লিঙ্গ হয় না, পুল্লিঙ্গ হয় না যে শব্দটির, বাজা, সমত্ব, মাতোয়ারা নাকি শালী, কোন শব্দটির পুল্লিঙ্গ হয় না? পুল্লিঙ্গবাচক শব্দ নেই যার, বা পুল্লিঙ্গে রূপান্তর করা যায় না যে শব্দটি, সেটি হলো বাজা। নেক্সট প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসে অন্নদা দিদি মাকড়ি বেচেছে এ কথা জানা যায় যে অধ্যায়ে, যে অধ্যায়ে শ্রীকান্ত জানতে পারে যে অন্নদা দিদি তার মাকড়ি বেচেছে, জানা যায় কোন অধ্যায়ে? 6 নম্বর অধ্যায়ে, 6 নম্বর অধ্যায়ে কথা জানা যায়। এই প্রশ্নটা নিয়ে অনেকের কনফিউশন হতে পারে, কিন্তু 6 নম্বর এবং অন্য পরিচ্ছেদের মধ্যে, কিন্তু এটা বইতে ভালো করে দেখবে যে মাকড়ি বেঁচেছে কথা যখন জানা যাচ্ছে, সেটা 6 নম্বর অধ্যায়ে জানা যাচ্ছে। একটু ভালো করে বইতে খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো, হুতুম প্যাঁচার নকশা উপন্যাস থেকে নিচে কয়েকটি বিবৃতি দেওয়া হলো। প্রথম বিবৃতি কি বলছে? জ্ঞানদানন্দ বাবাজি 12 বছর জ্বর ও কাশি রোগ ভোগ করায় শরীর একেবারে কাঠির মতো শুকিয়ে গেছে। জ্ঞানদানন্দ বাবাজি 12 বছর জ্বর ও কাশি রোগ ভোগ করেছিলেন, তাই কি? ঠিক নাকি ভুল তোমরা আইডেন্টিফাই করতে থাকো, আমি বলে দেব শেষে যে কোনটি ঠিক কোনটি ভুল, এবং ভুল হলে তার সঠিকটা কি হবে সেটিও। নেক্সট আসছে, রামারঞ্জিকার মতো পুঁথি ত্রিজগতে নাই, এ কথা বলেছেন জ্ঞানানন্দ, এ কথা বলেছেন জ্ঞানানন্দ। নেক্সট আসছে, জ্ঞানানন্দের পুরো নাম শ্রী জ্ঞানানন্দ দাসদেব, নিবাস শ্রীপাঠ কুমারনগর। আর ডিতে বলছি, বর্ধমান থেকে ট্রেন ছাড়ার পর জ্ঞানানন্দ একটি গান ধরেন, জগাই মাধাই উদ্ধারিতে স্থান দিলে শ্রীচরণে। এই যে 4টে লাইন দেওয়া হয়েছে, এবার কি বলছি, এদের মধ্যে যেটি শুদ্ধ নয় সেটি চিহ্নিত করো। শুদ্ধ নয়, সাধারণভাবে তোমরা কি করতে, যেটা শুদ্ধ সেটা নির্বাচন করতে, কিন্তু এই জন্য বারে বারে বলেছি যে হেডিং অবশ্যই পড়বে প্রশ্নের। শুদ্ধ নয় চিহ্নিত করতে হবে, তাহলে শুদ্ধ নয় কোনটি? এখানে যে 12 বছর জ্বর ও কাশি রোগ ভোগ করার কথা বলা হয়েছে, 12 বছর নয়, এটি 10 বছর হবে। আর রামারঞ্জিকার মতো পুঁথি ত্রিজগতে নেই, এটা ঠিক, কিন্তু একথা জ্ঞানানন্দ বলেননি। কে বলেছিলেন? জ্ঞানানন্দ বলেননি, কে বলেছিলেন? যে জ্ঞানদানন্দ বাবাজির সঙ্গে অন্য একজন ছিলেন, খুব বিখ্যাত একজন, তিনি বলেছিলেন। নাম কি তোমরা বলো দেখি, আমি এটা বলবো না। আরে কিছু কষ্ট তো তোমরাও করো, আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটু কমেন্ট তো করতেই পারো, তাই না? তাহলে এখানে উত্তর কি হবে? দাগ নম্বর দিয়ে তোমরা লিখবে যে এই যে রামারঞ্জিকার মতো পুঁথি ত্রিজগতে নেই, এ কথা কে বলেছেন? জ্ঞানানন্দ তো নয়, এটা আমি বলে দিচ্ছি, কিন্তু কে বলেছেন নামটা তোমাকে বলতে হবে। আর শেষে সি এবং ডি শুদ্ধ, তাহলে অপশন উত্তর হচ্ছে শুদ্ধ নয়, এখানে এ এবং বি। সঠিক উত্তর হচ্ছে এ এবং বি। নেক্সট প্রশ্ন, দিল্লির কাজ করা লাল মখমলের চটির উল্লেখ আছে কোন কবিতায়? দিল্লির কাজ করা লাল মখমলের চটির উল্লেখ আছে কোন কবিতায়? ছুটির আয়োজন, শালিক, অস্থানে নাকি কীটের সংসার? সঠিক উত্তর ছুটির আয়োজন। নেক্সট প্রশ্ন, জনা নাটকের প্রথম রজনীর অভিনয়ে অগ্নি চরিত্রে অভিনয় করেন কে? অগ্নি চরিত্রে কে অভিনয় করেন? অঘোরনাথ পাঠক। পরবর্তী প্রশ্ন, কোন পরিচয় নিয়া লক্ষিন্দর বেঁচে রবে চাস তুই বল? আলোচ্য উক্তিটির বক্তাকে, বুঝতেই পারছো চাঁদ বণিকের পালা থেকে নেওয়া হয়েছে, এই উক্তিটির বক্তাকে কে বলেছে? এই কথাটা লক্ষিন্দর বলেছে। নেক্সট, টিনের তলোয়ার নাটকে বেনি মদের ঘরে ময়নাকে যে রূপে দেখেছিল, মদের ঘরে বেনি ময়নাকে যে রূপে দেখেছিল, শূর্পণখা, অনুরাধা, কালী নাকি কি চামুন্ডা? সঠিক উত্তর চামুন্ডা।
নেক্সট প্রশ্ন, পারিবারিক নারী সমস্যা প্রবন্ধের প্রকাশকাল কত সাল হবে? 1923 সাল। নেক্সট, বুধনি যখন ঢোড়াইয়ের জন্য রূপার গহনা তৈরি করাতে চেয়েছিল তখন ঢোড়াইয়ের বয়স কত ছিল? বুধনি যখন ঢোড়াইয়ের জন্য রূপার গহনা তৈরি করাতে চেয়েছিল সেই সময় ঢোড়াইয়ের বয়স কত ছিল? ঢোড়াইয়ের বয়স ছিল 5-6 বছর। বুধনিকে ঢোড়াইয়ের মা, তাই তো? বুধনি হলো ঢোড়াইয়ের মা। নেক্সট প্রশ্ন, বিস্ময়কর বই একেবারে আধুনিক, একেবারেই অভিনব। বুদ্ধদেব বসু কার গ্রন্থ সম্পর্কে এই মন্তব্য করেছেন? কার গ্রন্থ সম্পর্কে এই মন্তব্য করেছেন যে বিস্ময়কর বই একেবারে আধুনিক, একেবারেই অভিনব? কার গ্রন্থ সম্পর্কে? অমিয় চক্রবর্তীর খসড়া সম্পর্কে। অমিয় চক্রবর্তীর খসড়া সম্পর্কে এই মন্তব্য করেছেন। নেক্সট, টিনের তলোয়ার নাটকে কোনটি শরবতের নাম নয়? এখানে 4টির নাম আছে, বাদশাহী, বস্ত্রুদ্দি, ম্যাকিন্টশ এবং ভার্জিন। তো এর মধ্যে কোনটি শরবতের নাম নয়? শরবতের নাম নয় কোনটি? বাদশাহী, কারণ বাকি 3টি হলো শরবতের নাম। নেক্সট, জনা নাটকের অবলম্বনে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে। মন্তব্য দেখো, পড়িতে অনল মাঝে পতঙ্গের প্রায়, যুক্তি বিপক্ষ পাণ্ডব রণে অসম্ভব। মন্তব্য বলা হচ্ছে পড়িতে অনল মাঝে পতঙ্গের প্রায়, যুক্তি কারণ বিপক্ষ পাণ্ডব, তাই রণ অসম্ভব। শুদ্ধ নাকি অশুদ্ধ? দুটি শুদ্ধ। জনা নাটক অবলম্বনে দুটি শুদ্ধ উক্তি। নেক্সট, হুতুম প্যাঁচার নকশা উপন্যাসের জন্য কালীপ্রসন্ন সিংহকে আক্রমণ করে আপনার মুখ আপনি দেখো এই বইটি কে লিখেছিলেন? আপনার মুখ আপনি দেখো এই বইটি কে লিখেছিলেন? কে লিখেছিলেন? ভোলানাথ মুখোপাধ্যায়, তাই তো? ভোলানাথ মুখোপাধ্যায় লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ক্রিয়ার যে ভাবটি নেই, ক্রিয়ার যে ভাবটি নেই প্রাচীন ভারতীয় আর্য ভাষায়, কোন ভাবটি নেই? সম্ভাবক, অনুজ্ঞা, নির্দেশক নাকি সাপেক্ষ? কোন ভাব নেই ক্রিয়ার প্রাচীন ভারতীয় আর্য ভাষার ক্ষেত্রে বলা হয়েছে? ভাষা তত্ত্ব থেকে প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? সাপেক্ষ ভাব নেই, সাপেক্ষ ভাব নেই। নেক্সট, পাষণ্ড শব্দটিতে যে পরিবর্তন ঘটেছে, পাষণ্ড শব্দটিতে কি পরিবর্তন ঘটেছে? অর্থ সংক্রম, অর্থ সংকোচ, অর্থ সুভাষণ নাকি অর্থোন্নতি? কোনটি ঘটেছে? পাষণ্ড শব্দে অর্থ সংক্রম ঘটেছে, কারণ পাষণ্ড শব্দের অর্থ আগে একরকম ছিল আর এখন সেটি সম্পূর্ণ অন্য অর্থে আমরা ব্যবহার করি, তাই তো? নেক্সট আসছে বসুন্ধরা। বসুন্ধরা যে সমাসের দৃষ্টান্ত, বসুন্ধরা কোন সমাসের দৃষ্টান্ত? তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। আচ্ছা, এই বসুন্ধরা শব্দের ব্যাস বাক্য কি হবে? কমেন্ট করো দেখি, ব্যাস বাক্য কি হবে? একটু কষ্ট করে কমেন্ট করো, ব্যাস বাক্য কি হবে বলো দেখি, মনে থাকবে নিজেরও। 836 নম্বর কোশ্চেন, যে ব্যাস বাক্য কি হবে বসুন্ধরা। নেক্সট প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসের শ্রীকান্ত অন্নদা দিদির লেখা যে চিঠি পায় তার রং কি ছিল? শ্রীকান্ত উপন্যাসে শ্রীকান্ত অন্নদা দিদির লেখা যে চিঠি পেয়েছিল সেই চিঠির রং কি ছিল? কি ছিল? হলুদ রং ছিল চিঠির। নেক্সট প্রশ্ন, অন্তীয় জয় হর্ষণ থেকে বর্গীয় জয় হর্ষণ কোন শ্রেণীর বাংলায় এই ধ্বনি পরিবর্তন লক্ষ্য করা যায়? কোন শ্রেণীর বাংলায় বলা হচ্ছে? আর্য ভাষা নয়, কিন্তু আর্য ভাষা পার করে এসেছি আমরা বাংলা ভাষাতে। বাংলা ভাষার যে 4টি ভাগ ছিল, তাই তো? প্রাচীন বাংলা, আদি মধ্য, অন্তমধ্য এবং নব্য বাংলা। এর মধ্যে কোন শ্রেণীর বাংলাতে অন্তীয় জয় হর্ষণ থেকে বর্গীয় জয় হর্ষণের যে রূপান্তর আমরা দেখতে পাই? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অন্তমধ্য বাংলা। আচ্ছা, আমাকে তোমরা বলো, অন্তমধ্য বাংলার কতকগুলি সাহিত্যিক নিদর্শনের নাম? কতকগুলি সাহিত্যিক নিদর্শনের নাম অন্তমধ্য বাংলার? এই দাগ নম্বর দিয়ে তোমরা কমেন্ট করো অন্তমধ্য বাংলার সাহিত্যিক নিদর্শন। নেক্সট, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমো ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। রাধা উপন্যাসে ব্যবহৃত এই শ্লোকটি গীতার যে অধ্যায়ে আছে? রাধা উপন্যাসে ব্যবহৃত হয়েছে এই শ্লোকটি। এই শ্লোকটি গীতার কততম অধ্যায়ে আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? কোথায় আছে? গীতার 4র্থ অধ্যায় থেকে নেওয়া হয়েছে এই শ্লোকটি। নেক্সট প্রশ্ন দেখো, কলির প্রথম সাজে সৎ করিতে না দে। কলির প্রথম সাজে সৎ করিতে না দে, এখানে না দে এই পদটি কি জাতীয় পদ? নঙর্থক ধাতুজাত ক্রিয়াপদ,
কারক বিভক্তিযুক্ত বিশেষ্য পদ, নঙর্থক অব্যয়যুক্ত ক্রিয়াপদ নাকি ক্রিয়া বিশেষাত্মক পদ? সঠিক উত্তর কি হবে? কি এটা নাদে শব্দটির কোন জাতীয় পদ? বিশেষ্য পদ নাকি ক্রিয়াপদ নাকি বিশেষণাত্মক পদ? ক্রিয়াপদ হলে কোন ক্রিয়াপদ? নঙর্থক ধাতুজাত নাকি নঙর্থক অব্যয়জাত? কি হবে? সঠিক উত্তর হবে নঙর্থক অব্যয়যুক্ত ক্রিয়াপদ হলো এই নাদে শব্দটি। নেক্সট, শ্রীকান্ত উপন্যাসের শ্রীকান্তের দেশের বাড়িতে ভীম সাজতো কে? ভীম সাজতো কে? হারান পলসাই। খুবই সোজা প্রশ্ন, হারান পলসাই শ্রীকান্তর উপন্যাসে ভীম সাজতো। নেক্সট প্রশ্ন দেখো, নিচে শব্দগুলির মধ্যে নাসিক্য ও মহাপ্রাণ ধ্বনিযুক্ত যুক্ত ব্যঞ্জনে মহাপ্রাণতা লোপ পেয়েছে যে শব্দটিতে, মহাপ্রাণতা লোপ পেয়েছে যে যুক্ত ব্যঞ্জনে, নিচে এখানে শব্দ দেওয়া হয়েছে দেখো, চর্যাপদ থেকে নেওয়া হয়েছে শব্দগুলো, নাই, তেহ্ন, কাহ্ন, চিহ্ন। এই শব্দগুলির মধ্যে কোনটিতে যুক্ত ব্যঞ্জনে মহাপ্রাণতা লোপ পেয়েছে? সঠিক উত্তর হবে কাহ্ন। সঠিক উত্তর হবে কাহ্ন। নেক্সট প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে গোপালের গুরুদেবের নাম কি? গোপালের গুরুদেবের নাম ভোলা ব্রহ্মচারী। সুন্দরম গল্প থেকে শূন্যস্থান পূরণ করো। কি বলা হচ্ছে? মেজদি যেন ড্যাশ পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন মেজদি? মেজদি কি পড়াচ্ছেন? ফিলোসফি, ফিলোলজি নাকি ফিজিক্স? সঠিক উত্তর হবে ফিজিওলজি পড়াচ্ছেন মেজদি। নেক্সট প্রশ্ন দেখো, ছাদ থেকে ছাত এটি যে ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ, অর্থাৎ কি হয়েছে? দ থেকে ত হয়েছে, তাই না? দ রূপান্তরিত হয়ে ত হয়ে গেছে। কি ধরনের ধ্বনি পরিবর্তন? অল্প প্রাণী ভবন, অঘোষী ভবন, মহাপ্রাণী ভবন নাকি ঘোষী ভবন? যারা পারছো, চেষ্টা করতে চাইছো, তারা অবশ্যই ভিডিওটা পজ করে দিয়ে চেষ্টা করো। যারা পারছো না তারা দেখো যে আমরা এই লাইনটা একটু লিখে নিই, তাহলে বুঝতে পারবো। ত, থ, দ, ধ, দন্তান্ন, তাই তো? ত, থ, দ, ধ, দন্তান্ন। তাহলে হয়েছে এই দ থেকে ততে এসেছে, এইভাবে এসেছে, তাই না? তাহলে দেখো, আমরা এই অংশটা হলো অঘোষ, এই অংশটা হলো ঘোষ। অঘোষ থেকে ঘোষ থেকে অঘোষে এসেছে, এটা আমরা বুঝতে পারছি। এটা ঘোষ, এখান থেকে অঘোষে এসেছে, এটা বুঝতে পারছি। তাহলে অঘোষ একটা পাচ্ছি, অন্যগুলো পাচ্ছি কিনা একবার দেখে নি। অল্প প্রাণী ভবন, অর্থাৎ মহাপ্রাণ থেকে অল্প প্রাণী আসছে। তো দেখো এখানে ত ও অল্প প্রাণ, দ ও অল্প প্রাণ, সুতরাং সেটি হচ্ছে না। মহাপ্রাণী ভবন, এ দুটো তো মহাপ্রাণ নয় কোনোটাই, সুতরাং সেটাও হচ্ছে না। এবং ঘোষী ভবন, অর্থাৎ যদি উল্টো হতো, ত থেকে দয়ে যেত, তখন এটা ঘোষী ভবন হতো। তাহলে সঠিক উত্তর কি দাঁড়ালো? অঘোষী ভবন। সঠিক উত্তর দাঁড়ালো অঘোষী ভবন হয়েছে এখানে। নেক্সট প্রশ্ন, আমায় দেওমা তবিলদারি গানে রামপ্রসাদ তার এহেন প্রার্থনার যে অব্যবহৃত কারণটি দেখিয়েছেন। কি কারণে তিনি তবিলদারি চাইছেন মায়ের কাছ থেকে, সেই কারণটি তোমাকে খুঁজে বার করতে হবে। কি বলছে? অর্থ বিনা ব্যর্থ যে এই সংসার সবারই, পদরত্ন ভাণ্ডার সবাই লুটে ইহা আমি সইতে নারী, ওই যে পান বেচে খায় কৃষ্ণপান্তি তারে দিলে জমিদারি, সেই জন্য আমাকেও তবিলদারি দাও। আর লাস্ট বলছে, ওই যে মা থাকিতে আমার জাগা হয় চুরি। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর বলা হচ্ছে ওই পদরত্ন ভাণ্ডার সবাই লুটে এই ইহা আমি সইতে নারী, সেই জন্য আমাকেও সেই তবিলদারি দাও। নেক্সট প্রশ্ন আসছে, যমুনা থেকে যমুনাক কোন শ্রেণীর বাংলার দৃষ্টান্ত? কোন শ্রেণীর বাংলা? যমুনা থেকে যমুনাক প্রাচীন, আদিমধ্য, অন্তমধ্য নাকি নব্য? সঠিক উত্তর হলো আদিমধ্য বাংলা। তোমরা আমাকে বলো আদিমধ্য বাংলার সাহিত্যিক নিদর্শনের নাম। আদিমধ্য বাংলার সাহিত্যিক নিদর্শনের নাম তোমরা এই দাগ নম্বর দিয়ে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করো। নেক্সট প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসে দত্তদের বাড়িতে কালী পুজো উপলক্ষে থিয়েটারে যা অভিনীত হয়, কি অভিনীত হয় দত্তদের বাড়িতে? মেঘনাদ বধ, রাবণ বধ, সীতা উদ্ধার নাকি দশাননাবতার? কি এখানে আমরা জানি যে মেঘনাদ চরিত্রে অভিনয় করেছিল একজন হারান পলসাই। কোন নাটকে অভিনয় হচ্ছিল সেটা? মেঘনাদ বধ, তাই না? মেঘনাদ বধ হলো সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ঢোড়াইচরিত মানুষ উপন্যাস থেকে নিম্নলিখিত ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও। চারটি ঘটনা তুলে দিয়েছে। তেহরা যজ্ঞের কুলপতির স্ত্রী নিগ্রহ, তাতমাটুলিতে ডাক পিয়নের দৌত্য, অগ্নি পরীক্ষা আর তেহরাত ঈর্ষার দ্বন্দ্ব। তো এই চারটিকে তোমাকে সঠিকভাবে সাজাতে হবে, কোনটি আগে ঘটেছে কোনটি পরে। সঠিকভাবে সাজালে আমরা কি পাবো?
তাতমাটুলিতে ডাক পিয়নের দৌত্য, তারপর তেহরাতে ঈর্ষার দ্বন্দ্ব, নেক্সট আসছে তেহরা যজ্ঞের কুলপতির স্ত্রী নিগ্রহ। আচ্ছা, এই তেহরা যজ্ঞের কুলপতি কে ছিল সেটা আমাকে বলো তোমরা। তেহরা যজ্ঞের কুলপতির নাম কি ছিল? তেহরা যজ্ঞের কুলপতি কাকে বলা হয়েছে, নাম কি? তাহলে এটা হচ্ছে 3, আর লাস্ট হচ্ছে অগ্নি পরীক্ষা 4। কি কি পেলাম? তাতমাটুলিতে ডাক পিয়নের দৌত, তেহরাতে ঈর্ষার দ্বন্দ্ব, তেহরা যজ্ঞের কুলপতির স্ত্রী নিগ্রহ এবং অগ্নি পরীক্ষা। আর তোমরা আমাকে বলবে এই কোশ্চেন নাম্বার দিয়ে যে তেহরা যজ্ঞের কুলপতির নাম কি ছিল। অবশ্যই কমেন্ট করো, একটু কষ্ট করে কমেন্ট করো দেখি দাগ নম্বর দিয়ে যে তেহরা যজ্ঞের কুলপতির নাম কি। লিখলে মনে থাকে লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, মেঘযামিনী অতি আন্ধিয়ার, মেঘযামিনী অতি আন্ধিয়ার বৈষ্ণব পদাবলীর এই পর্যায়ের পদটির রচয়িতাকে। মেঘযামিনী অতি আন্ধিয়ার এই পদটির রচয়িতাকে, রচয়িতা হলেন জ্ঞানদাস। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো এই যে পদটি, এটি কোন পর্যায়ের পদ? পর্যায়ের নাম বলবে, এটি কোন পর্যায়ের পদ? জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ এটি? এখানে একটা জিনিস দেখো যে আমরা বলছি ঠিকই যে 100 প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে বা টোটালে 1000 প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু তার পাশাপাশি প্রচুর প্রশ্ন কিন্তু আলোচনা হয়ে যাচ্ছে আমাদের এই কথা প্রসঙ্গে। আর যদি তোমরা কমেন্ট করতে থাকো, অন্যরা যারা কমেন্ট দেখছো তারা সেই কমেন্টে যদি উত্তর করো বা কে ভুল বলছে কে ঠিক বলছে সেই বিষয়ে যদি তোমরা আলোচনা করো, তাহলে দেখবে আরো অনেক প্রশ্ন নিয়ে আলোচনা হয়ে যাবে। 1000-এর পাশাপাশি আরো প্রচুর প্রশ্ন নিয়ে আলোচনা হয়ে যাবে। তাহলে কমেন্ট করো মেঘযামিনী অতি আন্ধিয়ার এটি কোন পর্যায়ের পদ, এই দাগ নম্বর দিয়ে। নেক্সট প্রশ্ন, চারচর চিকুর ছান্দে টাঙিলা করবি বান্ধে, বেরি নব মালতীর ফুলে সরস কুসুম ছাড়ি, সময়ে করবি বেরি মধু লোভে মত্ত অলিকুলে। চণ্ডীমঙ্গলের বণিক খণ্ড থেকে নেওয়া লাইন। এটি অবলম্বনে যার রূপ বর্ণিত হয়েছে, কার রূপ বর্ণিত হয়েছে, এই যে বর্ণনাটি দেওয়া হয়েছে কার রূপ? কমলে কামিনী, খুল্লনা, লহনা নাকি সুশীলা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে খুল্লনার বর্ণনা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, এতেক শুনিয়া গিয়ে গাধীর নন্দন কহিলেন জনকেরে সর্ববিবরণ, অর্থাৎ তার পিতা গাধীকে সকল বিবরণ বলছেন। কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড অনুসরণে এখানে গাধীর নন্দন বলতে যাকে বোঝানো হয়েছে তিনি হলেন, গাধীর নন্দন বলতে কাকে বোঝানো হয়েছে? গাধী ঋষির নন্দনকে ঋষি বিশ্বামিত্র। পরবর্তী প্রশ্ন, বাল্মীকি, ভর্তৃহরি, কালিদাস, কৃত্তিবাস প্রমুখ মহাকবিদের বন্দনা করে শুরু হয়েছে মেঘনাদ বধ কাব্যের যে স্বর্গ। মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গে? কোনো পাশ্চাত্য কবিকে বন্দনা করা হয়নি, কোনো পাশ্চাত্য কবির প্রভাব নেই। আর এদের বন্দনা করা হয়েছে বাল্মীকি, ভর্তৃহরি, কালিদাস, কৃত্তিবাস, এদের বন্দনা করা হয়েছে যে স্বর্গে, সেটি হলো চতুর্থ স্বর্গ। তোমরা আমাকে বলো এই দাগ নম্বর দিয়ে চতুর্থ স্বর্গের নাম কি? চতুর্থ স্বর্গের নাম কি? বাল্মীকি মেঘনাদ বধ কাব্যের যে চতুর্থ স্বর্গ, সেই চতুর্থ স্বর্গের নাম কি? তোমরা 853 নম্বর দাগ দিয়ে বলবে। পরবর্তী প্রশ্ন, বিজয়ী বসতি আনে সচ্ছল বসতি আনে উন্মুখর দেশ কত চেলিউস্কিন। বিষ্ণুদেব রচিত জল দাও কবিতায় উল্লেখিত এই যে চেলিউস্কিন, ইনি আসলে কে? অষ্টাদশ শতকে রুশ অভিযাত্রী, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের বিপ্লবী নেতা, ঊনবিংশ শতাব্দীর রাশিয়ান কবি নাকি ঊনবিংশ শতাব্দীর রাশিয়ান চিত্রশিল্পী? কে? সঠিক উত্তর হলো অষ্টাদশ শতকের রুশ অভিযাত্রী হলেন চেলিউস্কিন। নেক্সট প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসে অপুর দপ্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বইটি রক্ষিত ছিল কোনটি? বর্ণপরিচয়, বোধোদয়, চরিতমালা নাকি ভ্রান্তি বিলাস? সঠিক উত্তর কি হবে? চরিতমালা। নেক্সট প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসের 6 পরিচ্ছেদে 6ষ্ঠ পরিচ্ছেদে ইন্দ্রনাথের সঙ্গে দেখা শ্রীকান্তের যতদিন পর, 6ষ্ঠ পরিচ্ছেদে ইন্দ্রনাথের সাথে যে শ্রীকান্তের দেখা হয়েছিল সেটি কতদিন পর দেখা হয়েছিল? ওনাদের দুইজনের যে দেখা সেটি প্রায় 3-4 মাস পর। পরবর্তী প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসে অপুর কাছে যে বইটি নেই কোনটি নেই? দুটো মোটা ইংরাজি বই, কবিরাজি ওষুধের তালিকা, দাশু রায়ের পাঁচালী নাকি 1305 সালের পুরাতন পাঁজি? কোনটি নেই? মানে এর মধ্যে যে কোনো তিনটি অপুর কাছে আছে, নেই কোনটি? নেই হলো 1305 সালের পুরাতন পাঁজি যেটি, সেটি নেই। বাকি তিনটি যে বই, এই তিনটি বই কিন্তু অপুর কাছে আছে।
নেক্সট প্রশ্ন, যতদিন বাঙালির বেটার অকুপেশন না হচ্ছে, যতদিন সামাজিক নিয়ম ও বাঙালির বর্তমান গার্হস্থ্য প্রণালীর রিফরমেশন না হচ্ছে, ততদিন এই মহান দোষের, অর্থাৎ মহান দোষ বলতে হুজুকের কথা বলা হচ্ছে, তার মূলোচ্ছেদের কোনো উপায় নাই। হুতুম প্যাচার নকশা উপন্যাসে প্রথম ভাগে, আমরা জানি দুটো ভাগ, তাই তো? দুটো ভাগ, একটা প্রথম ভাগ, একটা দ্বিতীয় ভাগ। তো এই প্রথম ভাগের কোন পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে এটি? ক্রিশ্চানি হুজুক, সাত পেয়ে গরু, নানা সাহেব নাকি হুজুক? কোন পরিচ্ছেদ থেকে এই লাইনটি নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে হুজুক। হুজুক থেকে নেওয়া হয়েছে এই লাইনটি। নেক্সট, রাধা উপন্যাসের সবচেয়ে বড় ব্যবসায়ীর নাম। রাধা উপন্যাসের সবচেয়ে বড় ব্যবসায়ী হলেন দে সরকার। নেক্সট প্রশ্ন দেখো, বাংলা ছন্দ অবলম্বনে নিচে কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হলো, এদের শুদ্ধতা বিচার করো। প্রথম, সাধারণত মিশ্র বৃত্তে মুক্ত দল এক মাত্রা এবং রুদ্ধ দল একক শব্দে অথবা শব্দের শেষে দুই মাত্রা হয়, তাই তো? একক শব্দে এবং শব্দের শেষে দুই মাত্রা হয় রুদ্ধ দল, এবং মিশ্র বৃত্তে মুক্ত দল এক মাত্রা হয়, এটা ঠিক। দ্বিতীয় চলে আসছে, মিশ্র বৃত্তে কখনো কখনো রুদ্ধ ও মুক্ত দুই দলেরই প্রসারণ ঘটে দুই মাত্রার মান পেতে পারে। মিশ্র বৃত্তে কখনো কখনো রুদ্ধ মুক্ত দল দুই দলেরই প্রসারণ ঘটে দুই মাত্রার মান পেতে পারে। শুদ্ধ নাকি অশুদ্ধ তোমরা নির্ণয় করতে থাকো, নেক্সট বলবো আমি। 3 নম্বরে, ঐতিহাসিকভাবে কলাবৃত্তের মতোই মিশ্র বৃত্তেরও প্রত্ন ও আধুনিক দুটি স্তর আছে। ঐতিহাসিকভাবে কলাবৃত্তের মতো মিশ্র বৃত্তেরও প্রত্ন ও আধুনিক দুটি স্তর আছে, তাই কি? ঠিক নাকি ভুল? নেক্সট আসছে, সরল কলাবৃত্তে পর্বের প্রথম দলে প্রস্বরের একটি অনুভব জাগে। প্রথম দলে প্রস্বরের একটি অনুভব জাগে। আর লাস্ট বলা হচ্ছে, কলাবৃত্ত ছন্দে রুদ্ধদল বেশি হলে লয় দ্রুত বলে মনে হতে পারে। রুদ্ধদল বেশি হলে লয় দ্রুত বলে মনে হতে পারে। এর মধ্যে আমরা কি কি সঠিক পেলাম? দেখো, 1 নম্বর তো সঠিক পাচ্ছি, 2 নম্বরও দেখো সঠিক। মিশ্র বৃত্তে কখনো কখনো রুদ্ধ মুক্ত দলের মানে দুই দল যখন প্রসারিত হয়ে কখনো কখনো দুই মাত্রা পায়। এবং একদম শেষে দেখো বলা হচ্ছে, কলাবৃত্ত ছন্দে রুদ্ধ দল বেশি মনে হলে লয় দ্রুত বলে বেশি হলে, যখন রুদ্ধ দল বেশি হয় তখন লয় অনেক দ্রুত বলে মনে হতে পারে কলাবৃত্ত ছন্দের ক্ষেত্রে। কিন্তু মাঝের যে দুটি আছে এ দুটি কিন্তু সঠিক নয়। তাহলে সঠিক উত্তর আমরা কি পেলাম? 1, 2 এবং 5 শুদ্ধ। নেক্সট প্রশ্ন, গরম ভাত অথবা নিছক ভূতের গল্পে মিথ্যা কথাকে বানিয়ে বলতে অক্ষম যে কে? ভানু, চারু, শান্তি নাকি বিভূতি? সঠিক উত্তর ভানু। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় অলঙ্কার শাস্ত্র থেকে কি বলা হচ্ছে? কাব্যম গ্রাহ্যম লঙ্কারাত উক্তিটির বক্তা বামন, রীতিরাত্মা কাব্যস্য উক্তিটির প্রবক্তা বামন, চারুত্তমালঙ্কারও এই ধারণার প্রবক্তা মহিম ভট্ট, এবং শেষে আসছে কাব্যালঙ্কার ও সারগ্রহ এই গ্রন্থটির রচয়িতা বামন। ঠিক, তাই তো? সবগুলিই ঠিক। এখানে সবকটি বাক্যই সঠিক। যারা এই ইনফরমেশন গুলো জানো না তারা এখানে ভিডিওটা পজ করে আরেকবার পড়ে নিতে পারো এই ইনফরমেশন গুলি। পরবর্তী প্রশ্ন দেখো, বিবাহের বিজ্ঞাপন গল্প অনুসরণে নিচে দুটি বিবৃতি দেওয়া হলো, একটি মন্তব্য এবং অপরটি তার সাপেক্ষে যুক্তি। মন্তব্য বলা হচ্ছে, গাজীপুরের রাম আওতার কাশিতে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। গাজীপুরের রাম আওতার কাশিতে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। যুক্তি বলা হচ্ছে, কারণ প্রার্থনা সমাজভুক্ত যে সপ্তদশ বর্ষীয়া সুন্দরী তরুণীকে তিনি বিবাহ করতে চেয়েছিলেন তার পরিবার তাকে জামাতা হিসাবে মেনে নেয়নি, তাই কি? কাশিতে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং তার যুক্তি হলো যে সপ্তদশ বর্ষীয়া সুন্দরী তরুণীর বাড়ির পরিবার তাকে জামাতা হিসেবে মেনে নেননি। এই কথা কি ঠিক নাকি ভুল? উভয় যুক্তিই ভুল, কারণ যুক্তিটা তো একেবারেই ভুল। এবং প্রথম, তিনি তো নিজে নিজে সন্ন্যাস গ্রহণ করেননি, তাই না? তাকে জোর জবরদস্তি সন্ন্যাসীর বেশ ধরিয়ে ওখানে বসিয়ে দেওয়া হয়েছিল, সুতরাং তিনি নিজে সন্ন্যাস গ্রহণ করেননি। তাহলে উভয় মন্তব্য এবং যুক্তি উভয়ই ভুল। নেক্সট আসছে, বিষ্ণুদের পাঠ্য কবিতাগুলি থেকে নিচে কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। দেখো, প্রাকৃত কবিতার শীর্ষক কবিতাটি স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রাকৃত কবিতা তোমাদের পাঠ্য আছে, সেটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি নির্ণয় করতে হবে। নেক্সট আসছে, টিরানোসারাস শব্দটির উল্লেখ আছে জল দাও কবিতাতে। নেক্সট,
চেয়ে দেখো ওই পিতৃলোকের দ্বার, এই পংক্তিটি ঘোড়সওয়ার কবিতার অন্তর্ভুক্ত। নেক্সট, গান কবিতায় উল্লিখিত হয়েছে দেবব্রত বিশ্বাসের প্রসঙ্গ গান কবিতায়। আর সবশেষে বলা হচ্ছে তুমি শুধু 25শে বৈশাখ কাব্যগ্রন্থের শেষ কবিতা। 25শে বৈশাখ, তুমি শুধু 25শে বৈশাখ, এই কাব্যগ্রন্থের শেষ কবিতা হলো 25শে বৈশাখ, যেটি আমাদের পাঠ্য আছে। এর মধ্যে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ? সঠিক উত্তর আমরা কি পাচ্ছি? সঠিক উত্তর হলো এখানে ক শুদ্ধ, গ শুদ্ধ এবং ঘ শুদ্ধ। তুমি শুধু 25শে বৈশাখ কাব্যগ্রন্থের শেষ কবিতা নয় 25শে বৈশাখ। তাহলে 25শে বৈশাখ, তুমি শুধু 25শে বৈশাখ কাব্যগ্রন্থের কততম কবিতা? তোমরা বলো। 864 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, যে 25শে বৈশাখ কবিতাটি তুমি শুধু 25শে বৈশাখ কাব্যগ্রন্থের কততম কবিতা? এটি হলো তোমাদের প্রশ্ন থাকলো। এর আগেও বলেছি যে এই 100টা প্রশ্নের পাশাপাশি অনেকগুলি প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের আলোচনা হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে যদি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে থাকো তাহলেও কিন্তু আরো বেশ কিছু প্রশ্ন আলোচনা আমাদের হয়ে যাবে, যা নেট সামনের এবং সামনে কয়েকদিন পর যে সেট পরীক্ষা আসছে উভয় ক্ষেত্রেই তোমাদের কাজে আসবে। পরবর্তী প্রশ্ন দেখো, পাঠ্য গল্প অনুসরণে নিচে দেওয়া বিবৃতিগুলির শুদ্ধাশুদ্ধ নির্ণয় করো। ছোট গল্প থেকে এখানে 5টি লাইন দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ তোমাকে নির্বাচন করতে হবে। সাধারণভাবে আমাদের ধারণা থাকে যে ছোট গল্প থেকে কোনো প্রশ্ন আসলে তো একটাও ভুল হবে না, সব ঠিক হবে, তাই তো? তাহলে এই গল্প থেকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে, এটা তোমরা নির্বাচন করো। আমি এক একটা করে পড়ছি, বলো ঠিক নাকি ভুল। প্রথম চলে আসছে, প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্ত গল্পে রজনী আর অঘোর ছাড়া আর কোনো চরিত্রের কোনো ব্যক্তি নাম নেই। রজনী এবং অঘোর ছাড়া আর যে ক্যারেক্টারগুলো আছে সংসার সীমান্ত গল্পে, সেই ক্যারেক্টারগুলোর কোনো নাম উল্লেখ নেই। দ্বিতীয় বলছে কি, তার সমস্ত শরীর রেশম দিয়ে মোড়া সাজানো পুতুলের মতো দেখাচ্ছিল। জননী গল্পে কথক কথা বলেছেন, এখানে তার বড়দির কথা বলেছেন, তার বড়দির কথা প্রসঙ্গে বলা হচ্ছে যে তার বড়দিকে রেশম দিয়ে মোড়া সাজানো পুতুলের মতো দেখাচ্ছিল। নেক্সট, ইঁদুর গল্পের সমাপ্তি বাক্য, শেষ বাক্য হলো যতীন একটুর জন্য বেঁচে গেছে, এই তার ভাগ্যি। ঠিক নাকি ভুল? এটি কি প্রথম লাইন, সরি সমাপ্তি লাইন ইঁদুর বাক্যের, ইঁদুর গল্পের। আর নেক্সট হচ্ছে, সারা দুপুর রোদে টোটো হয়রান, ফিরিওয়ালা এ গলিতে খদ্দের না হোক ছায়া খোঁজে। এই গলির উল্লেখ আছে দ্বিজ গল্পে, দ্বিজ গল্পে এই গলির উল্লেখ আছে। আর সব শেষে আসছে, সভাগার গল্পে মনু তার বাবাকে গোলমালের সময় অতুল বোস লেন দিয়ে বাড়ি ফেরার পরামর্শ দিয়েছিল। অতুল বোস লেন দিয়ে বাড়ি ফেরার পরামর্শ দিয়েছিল। বলো এবার সঠিক উত্তর কি হবে? এই 5টির মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল? কোনটি ঠিক? এখানে সঠিক উত্তর হবে সবগুলি ঠিক, সবগুলি ঠিক। ক খ গ ঘ উমা সবগুলি ঠিক। এবার বলো কার কার মনে হয়েছিল যে এটি ইঁদুর গল্পের সমাপ্তি বাক্য নয় প্রথম বাক্য? কার কার মনে হয়েছিল? ইঁদুর গল্পের প্রথম বাক্য কিন্তু প্রায় একই রকম, শুধু লাইনটা একটু চেঞ্জ আছে। ওখানে বলা হয়েছে অল্পের জন্য বেঁচে গেছে যতীন, আর সমাপ্তি বাক্য হলো যতীন একটুর জন্য বেঁচে গেছে, এই তার ভাগ্যি। ঠিক আছে, এই একটু পার্থক্য, সামান্য পার্থক্য খেয়াল করবে ইঁদুর গল্পে এই দুটো লাইনের মধ্যে। কার কার এই উত্তরটা ঠিক হয়েছে দেখি কমেন্ট করো। 865 নম্বর কার কার ঠিক হয়েছে, বাকিরা লাইক করবে সেই কমেন্টে। নেক্সট প্রশ্নে চলে যাই। নিচে সুধীন্দ্রনাথ দত্তের জেসন কবিতা থেকে কয়েকটি পংক্তি দেওয়া হলো। নিচে সুধীন্দ্রনাথ দত্তের জেসন কবিতা থেকে কয়েকটি পংক্তি দেওয়া হয়েছে, পংক্তিগুলি তোমাকে ক্রমানুসারে সাজাতে হবে, আগে পরে দেওয়া আছে। তো আমরা আগে সঠিক উত্তরটি দেখে নিই, তারপরে এখানে সাজিয়ে নিই। আমগ্ন তরুণী ছেড়ে ঝাঁপাতে পারি না তবু জলে, প্রাকৃতির ছায়া ছবি নিরাশ্রয় চোখে ফুটে ওঠে, ভুলিনি শান্তির চেয়ে স্বধর্মই শ্রেয়, সাধ ও সাধ্যের ভেদ গোলায় কেবলই, স্বপ্ন আজ ব্যর্থ বিড়ম্বনা। তাহলে সঠিক উত্তর দাঁড়ালো অপশন খ। নেক্সট আসছে মেঘনাদ বধ কাব্য থেকে শূন্যস্থান পূরণ। উঠো বৎস পোহাইল রাতি, লঙ্কার ড্যাশ দ্বারে বনরাজি মাঝে শোভে স্বর। কোন এই শূন্যস্থানে কি শব্দ বসবে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কি বসবে? এখানে পূর্ব দিকে বসবে, তাই না? এই যে উঠো বৎস, তোমরা বলো যে উঠো বৎস বলতে এই বৎস কাকে বলা হয়েছে? কাকে বৎস বলা হয়েছে? বৎস বলা হয়েছে কাকে? ঠিক আছে, এই দাগ নম্বর দিয়ে তোমরা
উত্তর লিখবে এই যে উঠো বৎস পোহাইল রাতি লঙ্কার পূর্ব দ্বারে বনরাজি মাঝে শোভে স্বর, এ কথা তাকে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, শ্রীপতি সামন্ত গল্পে টিটিকে কি নামে চিহ্নিত করা হয়েছিল? টিটিকে কি নামে চিহ্নিত করা হয়েছিল? পুরু, তাই তো, পুরু নামে চিহ্নিত করা হয়েছিল। নেক্সট, কামিনী রায়ের কবিতা অবলম্বনে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে। মন্তব্য, কাদম্বিনী পলক ফেলতে ভয় পায়। মন্তব্য হলো কাদম্বিনী পলক ফেলতে ভয় পায়। যুক্তি, কারণ সে স্বপ্ন দেখতে চায় না। সে স্বপ্ন দেখতে চায় না। কাদম্বিনী পলক ফেলতে ভয় পায় কারণ সে স্বপ্ন দেখতে চায় না। সঠিক উত্তর কি হবে? মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ। মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ। এবার বলো যে এই কবিতাটি, এই যে লাইনটি নেওয়া হয়েছে এটি কোন কবিতার অন্তর্গত? কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এই লাইনটি? কাদম্বিনী পলক ফেলতে ভয় পায়, এই যে লাইনটি, এটি শুদ্ধ। কারণ সে স্বপ্ন দেখতে চায় না, এটি অশুদ্ধ। কিন্তু এই লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? 869 দাগ নম্বর দিয়ে তোমরা কমেন্ট করো। আশীর্বাদ করি নরকেও যেন তোমার স্থান না হয়। মন্তব্যটির বক্তা এবং যাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, কে বলেছে এবং কাকে উদ্দেশ্য করে বলেছে? সঠিক উত্তর, হীরা বলেছে দেবেন্দ্রকে। হীরা দেবেন্দ্রকে বলেছিল যে আশীর্বাদ করি নরকেও যেন তোমার স্থান না হয়। নেক্সট, অপু পাঠশালায় বসে যে বই পড়ছিল। অপু পাঠশালায় বসে যে বই পড়ছিল পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে। কোন বই? শিশুবোধক। শিশুবোধক। সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ প্রথম প্রস্তাবে নিবর্তক যতগুলি প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন। কতগুলি প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন? খুবই সোজা প্রশ্ন। কতগুলি? 13টি, তাই তো। পরবর্তী প্রশ্ন দেখো, বঙ্গদর্শনের পত্র সূচনা থেকে মন্তব্য যুক্তি দেয়া হয়েছে। মন্তব্য কি বলা হচ্ছে? এতকাল শুষ্ক ব্রাহ্মণ পণ্ডিতেরা দেশ উৎসন্ন দিতেছিল, এক্ষুনি সভ্য সম্প্রদায় জলযোগ করিয়া দেশ উদ্ধার করিবেন। আর যুক্তি কি বলা হচ্ছে? কেননা তাহাদিগের ছিদ্র গুণে ইতর লোক পর্যন্ত রসালো হইয়া উঠিবে। তো এখানে মন্তব্য এবং যুক্তি কোনটি ভুল এবং কোনটি ঠিক? দেখো, বলা হচ্ছে এতকাল শুষ্ক ব্রাহ্মণ পণ্ডিতেরা দেশ উৎসন্ন দিতেছিল, এটুকু ঠিক। কিন্তু এক্ষুনি সভ্য সম্প্রদায় জলযোগ করিয়া দেশ উদ্ধার করিবেন, এই কথা কিন্তু বলা নেই। বলা হয়েছে কি? নব্য সম্প্রদায়। নব্য সম্প্রদায় জলযোগ করিয়া দেশ উদ্ধার করিবেন। আর যুক্তি হিসাবে আসছে কেননা তাহাদের ছিদ্র গুণে ইতর লোক পর্যন্ত রসালো হইয়া উঠিবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? মন্তব্য ভুল কিন্তু যুক্তি শুদ্ধ। মন্তব্য অশুদ্ধ কিন্তু যুক্তি শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো, ঢোড়াই চরিত মানুষ উপন্যাস থেকে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি 1, নবাব সাহেবের পরিবারের কবর দেওয়া হয় নরকাটিয়াবাগে। বিবৃতি 2, দুলদুল ঘোড়া আর মিছিল আসে ওই কবর থেকে ইমামবাড়া পর্যন্ত। সঠিক উত্তর কি হবে? নবাব সাহেবের পরিবারের কবর দেওয়া হয় নরকাটিয়াবাগে, তাই তো, এটা ঠিক। নেক্সট আসছে দুলদুল ঘোড়া আর ওই মিছিল ওই কবর থেকে ইমামবাড়া পর্যন্ত নয়, বরং উল্টোটা, ওই ইমামবাড়া থেকে ওই কবর পর্যন্ত আসে। ঠিক আছে, তাহলে বিবৃতি 1 ঠিক, এটা উল্টো হয়। ইমামবাড়া থেকে আসে কবর পর্যন্ত। বিবৃতি 1 ঠিক কিন্তু 2 ভুল। পরবর্তী প্রশ্ন, পুনশ্চ কাব্য থেকে 4টি নাম দেওয়া হলো, ক্রমানুসারে সাজাও। দেখো 4টি কবিতার নাম দেওয়া হয়েছে, এটা তোমাকে সাল অনুসারে সাজাতে হবে। এর আগেও বলেছি যখন এই ধরনের প্রশ্ন দেওয়া হয় তখন সাল অনুসারে সাজাতে হয়। তো এখানে সাজালে আমরা কি পাবো? সঠিক উত্তর হবে আগে ছুটি, তারপর পয়লা আশ্বিন, তারপর হলো সূচি এবং ফোর্থে হচ্ছে রংরেজিনী। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো, এলাহি দরিয়ার মাঝে নিরঞ্জনের খেলা তিতাসিকটি নদীর নাম উপন্যাস অবলম্বনে গানটির পরবর্তী পংক্তি কি? এলাহি দরিয়ার মাঝে নিরঞ্জনের খেলা, এর পরবর্তী পংক্তি কি? শিল পাথর ভাসিয়া গেল শুকনায় ডুবলো ভেলা। শিল পাথর ভাসিয়া গেল শুকনায় ডুবলো ভেলা। নেক্সট, গৌণ কর্মে কে বিভক্তি দেখা যায় কোন উপভাষায়? কে বিভক্তি দেখা যায় গৌণ কর্মে কোন উপভাষায়? রাঢ়ী উপভাষায়। দুরাশা স্ত্রীর পত্র নিশীথে গল্প থেকে নিচে 3টি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি 1, আমি তাকে স্পর্শ করিয়া কহিলাম একটু জল খান। আমি তাকে স্পর্শ করিয়া কহিলাম একটু জল খান। আমি এখানে হারান ডাক্তার। আমি এখানে হারান ডাক্তার, ঠিক নাকি ভুল?
নেক্সট আসছে বিবৃতি 2, মৃণালদের গ্রামের বাড়িতে দিনের বেলাতেও শিয়াল ডাকে। মৃণালদের গ্রামের বাড়িতে দিনের বেলাতেও শিয়াল ডাকে, ঠিক নাকি ভুল বলো? মৃণালদের গ্রামের বাড়িতে শিয়াল ডাকে কি দিনের বেলাতে? নেক্সট আসছে বিবৃতি 3, নবাব পুত্রীর শেষ অভিবাদন সেলাম বাবু সাহেব। সেলাম বাবু সাহেব নবাব পুত্রীর শেষ অভিবাদন দুরাশা গল্প থেকে। শুদ্ধ নাকি অশুদ্ধ? সঠিক উত্তর হবে এই বিবৃতি 3 শুদ্ধ এবং বিবৃতি 2 শুদ্ধ। কিন্তু দেখো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, আমি তাহাকে স্পর্শ করিয়া কহিলাম একটু জল খান, একদম গল্পের শুরুতে বলা হয়েছে না নিশ্চিত গল্পে। এখানে আমি বলতে হারান ডাক্তার নয়, হারান ডাক্তার তো গল্পের ভেতরে যে ডাক্তারের প্রসঙ্গ আছে, আর গল্পের শুরুতেই যে ডাক্তারের দরজায় এসে দক্ষিণাচরণ বাবু টক টক করে আওয়াজ করেছিল সেই ডাক্তার বলেছিল এখানে, তাই না? তাহলে হারান ডাক্তার নয়, এটি ভুল। তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ক। নেক্সট, শকুন্তলা মিরন্দা এবং দেশদিমনা থেকে শূন্যস্থান পূরণ। মিরন্দা সংস্কারবিহীনা কিন্তু ড্যাশ স্নেহশালিনী পবিত্র। কি হবে শূন্যস্থানে, কি বসবে? পরদুঃখ কাতরা স্নেহশালিনী পবিত্র। পরদুঃখ কাতরা বসবে এখানে, স্নেহশালিনী পবিত্র। নেক্সট প্রশ্ন, ঢোড়াই চরিত মানুষ উপন্যাস থেকে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে। মন্তব্য কি বলা হচ্ছে দেখো, রামিয়ার বিয়েতে বাওয়া একটি লাল শাড়ি পছন্দ করেছিল। বাওয়া অর্থাৎ বউকা বাওয়া একটি লাল শাড়ি পছন্দ করেছিল। যুক্তি হিসাবে বলা হচ্ছে কারণ লাল রংটি বউকা মাইয়ের খুব পছন্দ ছিল, অর্থাৎ বউকা বাওয়ার যে মা তার খুব পছন্দ ছিল লাল রং, তাই কি? এটি কি শুদ্ধ? সঠিক উত্তর কি হবে? মন্তব্য শুদ্ধ হলেও যুক্তি অশুদ্ধ, কারণ লাল রং পছন্দ ছিল কার বলো তো দেখি? লাল রং কার পছন্দ ছিল? বউকা মাইয়ের নয়। কার পছন্দ ছিল? 875 নম্বর প্রশ্ন দিয়ে তোমরা উত্তর লিখবে, কার পছন্দ ছিল লাল রং। ঠিক আছে, কারণ তোমাদের এই ভিডিওর টার্গেটও 50টি লাইক এবং 100টা কমেন্ট। ঠিক আছে, তো এই ভিডিওর টার্গেট পূরণ হলে এই ভিডিওর যে 100টা প্রশ্নের পিডিএফ, সেই পিডিএফ আমি গ্রুপে দিয়ে দেব। তার আগে তোমাদের কমপ্লিট করতে হবে 50টি লাইক এবং 100টি কমেন্ট। তো অবশ্যই কমেন্ট করো 875 নম্বরে এই যে লাল শাড়ি, লাল রংটি কার পছন্দ ছিল। নেক্সট, দক্ষিণাচরণের শোবার ঘরের নিচেই, দক্ষিণের নিচে জমিটা কিসের বেড়া দিয়ে ঘেরা ছিল? দক্ষিণাচরণের শোবার ঘরের নিচে যে জমিটা ছিল দক্ষিণ দিকে, সেই যে জমিটা কিসের বেড়া দিয়ে ঘেরা ছিল? মেহেদির বেড়া, বাঁশের বেড়া, পাতাবাহার গাছের বেড়া নাকি মাধবীলতার বেড়া? সঠিক উত্তর কি হবে? মেহেদির বেড়া। পরবর্তী প্রশ্ন দেখো, শাহজাহানের পুত্রদের হঠাৎ বিদ্রোহের কারণ। শাহজাহান পুত্ররা যে বিদ্রোহ করেছিল তার কারণ কি? কি বলা হচ্ছে? 1 নম্বর বলা হচ্ছে তারা বলে যে পিতা রুগ্ন, এ কথা মিথ্যা নয়। আচ্ছা, আমরা এক একটা পয়েন্ট করে বিশ্লেষণ করি। কি বলা হচ্ছে? তারা বলে যে পিতা রুগ্ন, এ কথা মিথ্যে নয়। মিথ্যা নয় মানে মিথ্যা নয় নয় কেটে গিয়ে হয়ে যাচ্ছে সত্য, তাই না? তার মানে এই লাইনটার অর্থ দাঁড়াচ্ছে যে তারা বলে যে পিতা রুগ্ন, এ কথা সত্য, এইরকম দাঁড়াচ্ছে। তাহলে এটা তো নয়, তাই না? নেক্সট আসছে পিতা মৃত, তারা কি এটা বলেছিল? নেক্সট কি বলছে? সুজা নিজের আজ্ঞাই তার নামে চালাচ্ছে। সুজা নিজের আজ্ঞাই তার নামে চালাচ্ছে, সুজার কথা তো আসেইনি। বলেছিল দারা এ কথা বলেছিল। মনে করো শাহজাহান যখন দারাকে জিজ্ঞাসা করেছিল যে তাদের এই যুদ্ধের কারণ কি, তারা এই বিদ্রোহ কেন করছে, তখন দারা কি বলেছিল? লাইনটা মনে করো যে তারা বলে যে পিতা রুগ্ন, এ কথা মিথ্যে, পিতা মৃত, আর আমি নিজের আজ্ঞাই তার নামে চালাচ্ছি, এই কথা দারা বলেছিল। অর্থাৎ এখানে যার আজ্ঞা চলছে সেটা হলো দারার কথা বলা হচ্ছে, সুজা নয়। আর এগুলির কোনোটিই নয়, এটা তো নয়ই। তাহলে সঠিক উত্তর দাঁড়াচ্ছে তারা ভেবেছিল যে তাদের বক্তব্য অনুযায়ী পিতা মৃত। তাহলে এখানে সঠিক উত্তর দাঁড়াচ্ছে পিতা মৃত কারণ হিসাবে। ঠিক আছে, দেখো একটা লাইনের মধ্যে থেকেই প্রশ্ন কিভাবে দেওয়া হয়েছে, যে কারণগুলোকে কিভাবে সাজানো হয়েছে তোমরা একটু খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। নেটে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। তিতাস একটি নদী নাম উপন্যাস থেকে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে। সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। মন্তব্য, কালো বরণের বড় নৌকা ভেঙেছে। কালো বরণ তার বড় নৌকা ভেঙেছে। যুক্তি হলো কারণ সেদিন খুব ঝড় হয়েছিল, সেদিন খুব ঝড় হয়েছিল, তাই কালো বরণের বড় নৌকা ভেঙে গিয়েছে। ঠিক নাকি ভুল? ঠিক, মন্তব্যও ঠিক এবং যুক্তিও ঠিক। আচ্ছা, এই নৌকা ভাঙার ফলে কে মারা গিয়েছিল? তোমরা বলো, এই নৌকা ভাঙার ফলে কে মারা গিয়েছিল?
দাগ নম্বর দিয়ে বলো, 883 দাগ নম্বর দিয়ে এই নৌকা ভাঙার ফলে কে মারা গিয়েছিল? নেক্সট প্রশ্ন, দিনের বেলা যোগী সেজে থাকতেন, রাত্রিরে সেবাদাসীর কোলে শুতেন, কথাটি কাকে বলেছে? কাকে বলেছে, অর্থাৎ কে বলেছে সেটা প্রশ্ন করেনি, কাকে বলেছে, কাকে বলা হয়েছে কথাটি, কাকে বলা হয়েছে? সঠিক উত্তর প্রথম গঙ্গারক্ষককে, প্রথম রক্ষক বা প্রথম গঙ্গারক্ষককে কথাটা বলা হয়েছে। আর তোমরা বলো যে কথাটা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এই যে রাত্রিরে সেবাদাসীর কোলে শুতেন, দিনের বেলা যোগী সাজতেন, এটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? উদ্দেশ্য কাকে করা হয়েছিল? উদ্দেশ্য কাকে করা হয়েছে? এই দাগ নম্বর দিয়ে তোমরা উত্তর লিখবে, উদ্দেশ্য কাকে করা হয়েছে এই লাইনটির। নেক্সট, প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধে উল্লিখিত নিচে যে দেশের প্রধান খাদ্য ধানের রুটি ও এক টুকরো শুটকি মাছ ও আলু নয়, নয় বলা হচ্ছে, ধানের রুটি, এক টুকরো শুটকি মাছ ও আলু নয় যে দেশের প্রধান খাদ্য, তাহলে কোন দেশের প্রধান খাদ্য নয়? এটা পর্তুগালের প্রধান খাদ্য নয়। তাহলে কোন দেশের প্রধান খাদ্য এই তিনটি জিনিস? রুশিয়া, সুইডেন এবং নরওয়ের প্রধান খাদ্য হলো ধানের রুটি, এক টুকরো শুটকি মাছ ও আলু। তাহলে এখান থেকে একটা ইনফরমেশন পেলে, রুশিয়া, সুইডেন ও নরওয়ের প্রধান খাদ্য হলো এক টুকরো ধানের রুটি, এক টুকরো শুটকি মাছ ও আলু। নেক্সট, সুন্দর বাস্তব প্রবন্ধটি যিনি আবু সঈদকে দিয়ে লিখিয়েছিলেন, আবু সঈদ আইয়ুবকে দিয়ে লিখিয়েছিলেন যিনি, অর্থাৎ যার অনুরোধে তিনি আবু সঈদ আইয়ুব এই প্রবন্ধটি লিখেছিলেন, কার অনুরোধে লিখেছিলেন এটি? সুধীন্দ্রনাথ দত্তের অনুরোধে। দেখবে এই প্রবন্ধের শুরুতেই বলা হয়েছে যে উনি কার অনুরোধে এই প্রবন্ধটি লিখছেন। একটি মেয়ে ড্যাশ গাইছে, শূন্যস্থান পূরণ করো। কি গাইছে একটি মেয়ে? কি গাইছে একটি মেয়ে? ছেলে ভুলানো ছড়া গাইছে। আচ্ছা, এইটি কোন কবিতার লাইন? বলো দেখি কোন কবিতার লাইন? 100টি কমেন্ট পূরণ করতে হবে, তাড়াতাড়ি বলো এটি কোন কবিতার লাইন, কোন কবিতার লাইন এটি? এই প্রশ্নগুলো নেটের পাশাপাশি সেটের জন্য ইম্পর্টেন্ট, সামনে সেট পরীক্ষা আসছে, অবশ্যই এই প্রশ্নগুলো বারে বারে প্র্যাকটিস করবে, তাতে কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক উপকার হবে, কারণ সেটে সিঙ্গেল কোশ্চেনের পরিমাণ প্রচুর আসে, আর এখানে এক একটা প্রশ্ন থেকে তোমরা অনেক ইনফরমেশন পাবে যেগুলো বড় প্রশ্ন আছে। নেক্সট, আন্তিগণে নাটকের রচয়িতা কে? আন্তিগণে নাটকের রচয়িতা খেয়াল করো কে? কবিতা সিংহ, কিন্তু সকলে ভুল করে দেবে কবিতা সিংহ, কারণ আন্তিগণে কবিতার রচয়িতা, আর আমাদের প্রশ্ন করেছে আন্তিগণে নাটকের রচয়িতা কে? সফোক্লেস। আন্তিগণে নাটকের রচয়িতা হলেন সফোক্লেস। লাচারি হচ্ছে আসল ছড়ার ছন্দ বা লোকছন্দ, আর পয়ার হচ্ছে পুঁথির ছন্দ মানে সাধুর ছন্দ, এ কথা কে বলেছেন? লাচারি হচ্ছে আসলে ছড়ার ছন্দ বা লোকছন্দ, আর পয়ার হচ্ছে পুঁথির ছন্দ মানে সাধু ছন্দ, এ কথা কে বলেছেন? সত্যেন্দ্রনাথ দত্ত। পরবর্তী প্রশ্ন, অমিয় চক্রবর্তীর কবিতা অবলম্বনে কতগুলি পংক্তি দেওয়া হয়েছে, তোমাকে পংক্তিগুলি ক্রম অনুসারে সাজাতে হবে, লাইনগুলি আগে পরে আছে কবিতার লাইন, তোমাকে সঠিকভাবে সাজাতে হবে। সঠিকভাবে সাজালে আমরা কি পাবো? তোমরা নিজেরা চেষ্টা করো, তারপরে উত্তর দেখো। চোখের তৃষ্ণায় ঘিরেছি, অনাত্ম সংসার দূরে গর্জায়, নতুন হলেম প্রণামে, সিঁড়ির কাছে চেনা কচি গলার আওয়াজ। এই লাইনগুলি আগে পরে আছে, সঠিকভাবে সাজালে আমরা পাবো অপশন 2। নেক্সট, কবিতা সিংহের গর্জন সত্তর কবিতায় বিস্ময়বোধক চিহ্নের ব্যবহার আছে কতবার? গর্জন সত্তর কবিতায় বিস্ময়বোধক চিহ্নের ব্যবহার কতবার আছে? কতবার আছে? 6 বার আছে, 6 বার। পরবর্তী প্রশ্ন দেখো, মন্তব্য যুক্তির শুদ্ধতা বিচার। মন্তব্য কি বলা হচ্ছে? পুষ্প ও নয় রঙিন রাগে ঝংকৃত স্বপন। পুষ্প ও নয় রঙিন রাগে ঝংকৃত স্বপন, এখানে অপোন্নতি হয়েছে বা অপোন্নতি অলংকার হয়েছে। যুক্তি বলা হচ্ছে কারণ এখানে উপমেয় পুষ্প কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা করা হয়েছে। দেখো, উপমেয় পুষ্প, পুষ্পকে বলা হচ্ছে পুষ্প ও নয়, পুষ্পকে অস্বীকার করা হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে? যে পুষ্প নয়, ওটা হলো রঙিন রাগে ঝংকৃত স্বপন। তাহলে উপমেয় পুষ্পকে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে এবং উপমানকে প্রতিষ্ঠা করা হচ্ছে, আর এটিই হলো অপোন্নতি অলংকারের বৈশিষ্ট্য। সুতরাং সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে? অপশন সি, মন্তব্য এবং যুক্তি উভয়ই শুদ্ধ। নেক্সট, চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ড অনুসরণে শ্রীপতির বিদ্যাভ্যাস প্রসঙ্গে কয়েকটি গ্রন্থের উল্লেখ করা হয়েছে।
শ্রীপতির বিদ্যাভ্যাস প্রসঙ্গে, শ্রীপতি যে পড়াশোনা করেছিল, বিদ্যাভ্যাস করছিল, সেই বিদ্যাভ্যাস প্রসঙ্গে কতগুলি গ্রন্থের উল্লেখ করা হয়েছে। গ্রন্থগুলি তোমার পাঠ্য অনুসারে ক্রমানুসারে সাজাতে হবে, কোন গ্রন্থের নাম আগে আছে কোনটি পরে আছে। সাজালে আমরা যেটা পাবো সেটা দেখে নিই। মেঘদূত 1 নম্বরে পাবো, তারপর রত্নাবলী, তারপর কাদম্বরী, তারপর বাসব দত্তা এবং শেষে হচ্ছে কামশাস্ত্র দীপিকা। তাহলে কি পেলাম? মেঘদূত, রত্নাবলী, কাদম্বরী, বাসব দত্তা এবং কামশাস্ত্র দীপিকা। এইভাবে একবার মুখস্থ করে নাও, তাহলে যদি এখান থেকে প্রশ্ন আসে 5টা না দিয়ে তোমাকে 4টেও সাজাতে দিতে পারে। তো কি পাবো আমরা? মেঘদূত, রত্নাবলী, কাদম্বরী, বাসব দত্তা এবং কামশাস্ত্র দীপিকা। এটি হচ্ছে অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, অমিয় চক্রবর্তীর বিনিময় কবিতাটি শুরু হয়েছে তার বদলে পেলে এই শব্দগুচ্ছ দিয়ে। নিচে তার বদলে যা যা পাওয়া গেল তার কয়েকটি উল্লেখ করা হলো, তোমাকে ক্রমানুসারে সাজাতে হবে। অর্থাৎ এই তার বদলে পেলে, এই বদলে যে যে জিনিসগুলি পাওয়া গেল সেগুলোকে তোমাকে ক্রমানুসারে সাজাতে হবে। কবিতার লাইনটা একটু মনে করো, তার বদলে পেলে নীল বাঁধানো স্বচ্ছ মুকুর আলোয় ভরা জল, এইভাবে ছিল না লাইনটা? তাহলে সঠিকভাবে আমরা সাজালে কি পাবো? নীল বাঁধানো স্বচ্ছ মুকুর, আলোয় ভরা জল, বেগুনি মেঘের ওড়া পাল, খোলা রাস্তা ধুলো পায়ের, এবং 5 নম্বরে কান্না হারা হাওয়া। ঠিক আছে, কি পেলাম? নীল বাঁধানো স্বচ্ছ মুকুর, আলোয় ভরা জল, বেগুনি মেঘের ওড়া পাল, খোলা রাস্তা ধুলো পায়ের, আর লাস্ট কান্না হারা হাওয়া। তাহলে সঠিক উত্তর দাঁড়ালো অপশন 2। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাচীন যে ভারতীয় আলংকারিক রীতিকে আঞ্চলিক বৈশিষ্ট্য হিসাবে গ্রহণ না করে কবি প্রতিভার বিচিত্র প্রকাশ রূপে গ্রহণ করেন। আঞ্চলিক রূপে মনে করো যে রীতিকে আঞ্চলিক হিসাবে ভাগ করা হচ্ছিল, এক একটা অঞ্চল ভেদে ভাগ করা হচ্ছিল, কিন্তু এই ভাগটাকে যিনি অস্বীকার করে কবি প্রতিভার বিচিত্র রূপে প্রকাশ করলেন যিনি, তিনি কে? তিনি হলেন আচার্য কুন্তক। পরবর্তী প্রশ্ন দেখো, নিচে নিশীথে গল্প থেকে কয়েকটি বাক্য বা বাক্যাংশ দেওয়া হলো, এদেরকে সঠিক ক্রমানুসারে সাজাও। তোমরা এখানে ভিডিওটা পজ করো, করে নিজে চেষ্টা করো এটি করতে, তারপরেই উত্তরটা দেখো। আমি এখানে উত্তরটা বলে দিই। এখানে সঠিকভাবে সাজালে আমরা যেটা পাবো, সাজিয়ে নিয়ে তারপরে আমরা পড়ে নেব একবার। 1, এখানে 2, এখানে 3, এটি 4 এবং এটি 5। তাহলে প্রথমে যেটা পাচ্ছি সেটা হলো, গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেই তাহার বসিবার স্থান ছিল, অর্থাৎ প্রথমা পত্নী সম্পর্কে বলা হচ্ছে। 2 নম্বরে আসছে, অনেকদিন শয্যাগত থাকিয়া একদিন চৈত্রের শুক্লাপক্ষ সন্ধ্যায় তিনি কহিলেন, আজ একবার আবার সেই বাগানে গিয়া বসিব। এটিও প্রথমা পত্নী সম্পর্কে। তারপর আসছে 3 নম্বর, দেখো, একদিন শরতের সন্ধ্যায় মনোরমাকে লইয়া আমাদের বরানগরের বাগানে বেড়াইতেছি। নেক্সট, ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তের বিরল লীন ভুজঙ্গিনীর মতো কৃশ নির্জীব ভাবে সুদীর্ঘ শীত নিদ্রায় নিবিষ্ট ছিল। আর সবশেষে আসছে, অঘ্রাণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলিয়া গেল। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন 3। নেক্সট, রঘুজি ভোসলে যখন ভাস্করের হত্যার প্রতিশোধ নিতে এলো, তখন বর্গীদের সুযোগ করে দিয়েছিল যে, রাধা উপন্যাস অনুসরণে তার নাম কি? রঘুজি ভোসলে যখন ভাস্করের হত্যার প্রতিশোধ নিতে এসেছিলেন, তখন বর্গীদের সুযোগ করে দিয়েছিলেন কে? মুস্তাফা খাঁ। মুস্তাফা খাঁ। নেক্সট প্রশ্ন, নিচে পাঠ্য তালিকার পাঠ্য কবিতা থেকে কয়েকটি গাছ বা ফুল ইত্যাদির নাম উল্লেখ করা হলো, দ্বিতীয় তালিকায় কবিতার নাম দেওয়া হয়েছে। তোমাকে সঠিকভাবে সাজাতে হবে। তোমরা এখানে ভিডিওটা পজ করে নিজে চেষ্টা করো আগে, তারপর উত্তর দেখবে। সঠিকভাবে সাজালে আমরা যেটা পাবো, হেজল বন। হেজল বনের উল্লেখ আছে সিন্ধু সারস কবিতায়, তাই না? সিন্ধু সারস কবিতায়। জারুলের বেড়া, জারুলের বেড়া ঘর কবিতাতে আছে, একদম শুরুতেই আছে, ঘর কবিতার শুরুতেই যে জারুলের বেড়া বলে লাইন আছে। নেক্সট, কাঠখোট্টা গাছ। কাঠখোট্টা গাছ কোথায় আছে? ফুল ফুটুক না ফুটুক। আর দেবদারু গাছের উল্লেখ আছে মহুয়ার দেশে। তাহলে সঠিক উত্তর আমরা পেলাম অপশন 1। এটা কিন্তু সবারই পারার কথা, একদমই সোজা। এখানে সঠিক উত্তর পেলাম অপশন 1। পরবর্তী প্রশ্ন দেখো, পুতুল নাচের ইতিকথা উপন্যাস থেকে দুটি বিবৃতি দেওয়া হয়েছে, শুদ্ধতা বিচার করতে হবে। বিবৃতি 1 কি বলা হচ্ছে, শশীর উপহার দেওয়া হারটি মতি একদিন খুঁজে পায় না।
তো এই শশী যে একটা হার উপহার দিয়েছিল মতিকে, সেই হারটা মতি একদিন খুঁজে পায় না। বিবৃতি 2 বলা হচ্ছে, হার খুঁজে না পাওয়ায় মতি প্রথমে সন্দেহ করে কুমুদকে, তারপর জয়াকে। ঠিক নাকি ভুল? এখানে সঠিক উত্তর হলো বিবৃতি 1 ঠিক কিন্তু 2 ভুল। সেই হারটি বেচে দিয়ে এসেছিল। কোন হারটির কথা বলা হচ্ছে? যে মতিকে না জানিয়ে যে হারটি কুমুদ বেচে দিয়ে এসেছিল সেই হারটি, তাই না? তাহলে এখানে বিবৃতি 1 ঠিক 2 ভুল। আজকের শেষ প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাস থেকে শুদ্ধাশুদ্ধ বিচার। দেখো প্রথম কি বলা হচ্ছে, যাতে কাঁসারি লোকটির নাম প্রীতম। যাতে কাঁসারি যে লোকটি ওই কাঁসার জিনিসপত্র বিক্রি করতে এসেছিল, সেই লোকটির নাম কি ছিল? প্রীতম। ঠিক। নেক্সট আসছে, লোকটি আষাঢ় মাসে নারিকেলের চারা বসিয়েছিল। আষাঢ় মাসে নারিকেলের চারা বসিয়েছিল, ঠিক নাকি ভুল? আষাঢ় মাসে বসিয়েছিল নাকি? তোমরা আইডেন্টিফাই করো, আমি উত্তর বলে দেব। নেক্সট আসছে, মুখুজ্জে মশাই 15টা নারিকেল চারা বসাবে বলেছিল। মুখুজ্জে মশাই 15টা নারিকেল চারা বসাবে বলেছিল, তাই কি? 15টা চারা কি বসাবে বলেছিল? আর তারপর লোকটি মুখুজ্জে মশাইয়ের ঘোড়া সারিয়ে 6 টাকা চেয়েছিল। 6 টাকা চেয়েছিল কি? তাহলে এখানে সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে? সঠিক উত্তর দাঁড়াচ্ছে 1 ঠিক। 1 আমরা ঠিক পেলাম, যাতে কাঁসারি লোকটির নাম প্রীতম। কিন্তু পরের 3টি ভুল। কোথায় ভুল এবার আমরা খুঁজে দেখি। লোকটি আষাঢ় মাসে নারিকেলের চারা বসিয়েছিল, এটি ঠিক নয়। কোন মাসে বসিয়েছিল? জ্যৈষ্ঠী মাসে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে বসিয়েছিল। মুখুজ্জে মশাই 15টা নারিকেল চারা বসাবে বলেছিল, এটি ঠিক নয়। মুখুজ্জে মশাই 20টি নারিকেল চারা বসাবে বলেছিল, কি তাই? আর ঘোড়া সারিয়ে লোকটি 6 টাকা নয় 6 পয়সা চেয়েছিল। মুখুজ্জে মশাইয়ের যে ঘোড়া সেটি সারিয়ে দিয়ে 6 টাকা নয় 6 পয়সা চেয়েছিল। তাহলে সঠিক উত্তর দাঁড়াচ্ছে মন্তব্যের মধ্যে প্রথমটি শুধুমাত্র শুদ্ধ, পরের 3টি অশুদ্ধ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নেক্সট ভিডিও, যদি নেট সেট রিলেটেড যে ভিডিওগুলো আমরা দেব সেই ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই প্রশ্ন উত্তর আলোচনার মধ্যে তোমাদের আদৌ কোনো উপকার হচ্ছে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল আবার 100টা প্রশ্ন নিয়ে রাত 8:30টায়। তত সময়ের জন্য টাটা।